ছায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সবরা জাহান জেরিন। আজকে আমরা আছি বারিধারার দেশ আর্ট গ্যালারিতে। দেশ আর্ট গ্যালারি আজকে আবার রিওপেন হচ্ছে অনেক বছর পর। আজকে তাদের যে রিওপেন হচ্ছে সেখানে তাদের থিম ছিল 3টি প্রজন্মের আর্টিস্টদের প্রদর্শনী একসাথে। সিনিয়র শিক্ষক থেকে জুনিয়র স্টুডেন্ট যারা সদ্য মাস্টার্স পাশ করেছে তাদের সবার প্রদর্শনী, সবার আর্ট একই ছাদের তলায়। দেশ গ্যালারির এই ইনিশিয়েটিভটাকে ছায়ানন্দিনী পরিবার অনেক শুভকামনা জানাচ্ছে। Thank you for being with us today. Your presence means the world to us and adds tremendous value to this special occasion. Media consultant, Mr. Sajjad, technology consultant, everyone's security, our security officer, Mr. Aghamir, and of course, myself, as Creative and Communications Director of Desh Art Gallery. It is my honor to stand here as your host today. Honored to have you all here. As you can see, we have a very, very young team. Do not be fooled by me. I have some wrinkles here, but they're very young, they're very inspired, and I could not be more proud. So, my uncle, Yusuf Saeed, and my aunt, Amina Khatun. Hypothesis is that by living with art, they get the opportunity to appreciate and experience art. And we believe that's an important part of a young person's education and intellectual development. Over time, we know that history is often recorded in words, but we know that people around the world have often tried to alter history, to change the written word. But art remains as a timeless archive of history and culture. And unlike the written word, art also involves personal life. Congratulations to the team. Thank you. Next, we are honored to have with us Professor Moinuddin Khalid, an eminent art critic. Please welcome him to the stage to share his thoughts. তাদের ছবি প্রদর্শিত হয়েছে, কেন হয়েছে, তাদের কি অ্যাটিটিউড ছিল, ইত্যাদি, এগুলো খুব জরুরি। তো এখানে যারা গ্যালারি ম্যান আছেন, গ্যালারি ম্যান আছেন, মনি আছেন, কায়াস, গৌতম আছেন, তো তারা কিন্তু হিস্ট্রি, বাংলাদেশের আর্ট প্র্যাকটিসের ইতিহাস, তারা কিন্তু ডিপ্লোম্যাটিক এরিয়া, এবং তাদের সঙ্গে সম্পর্কিত হয়ে অনেক রকম তথ্য আমরা জানতে পারবো। সাবিনা যেটা বললেন যে অনেকটা এইটা একদম ওয়েলফেয়ারের মতো ব্যাপার, তাই তো? তো আসলে ছবি বিক্রি করতে হবে, নাহলে আপনি গ্যালারি টিকবে না, মানে ছবি বিক্রি করবো না, কিন্তু মানুষকে ডাকবো, দেখাবো ছবি, এইটার মধ্যে যে আপনি আসলে সাস্টেন করাতে পারবেন না, গ্যালারিতে এক্সিস্ট করতে পারবেন না। আমরা একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা আমি সব জায়গায় সব অকেশনে বলি, কারণ আমি যখন পত্রিকার পাতায় পড়ি সেটা সুসময় নয়, খুব বেশি এক্সিস্টেন্সিয়াল একটা চার আছে, মানে বার্ডেন অফ এক্সিস্টেন্স, সেটা খুব আছে। আবার খুব সুন্দর দৃষ্টিনন্দন ছবি আছে বাংলাদেশের যে রূপ, বাংলাদেশের শহরগুলো গ্রাম হয়ে যায় বেশি বৃষ্টি হলে, সেই রকম একটা দেশের শিল্পীরা কি আঁকে সেটা দেখলেই বোঝা যায়। থেকে আমাদের ছবি প্রমোশনের বিষয়ে এগুলো দুদিক থেকে লাভ, দেশে যে এত শিল্পী কাজ করে কোনটাকে দিবে হচ্ছে খুব তার ক্ষেত্রে আমরা কেন যত এক্সপেরিমেন্ট থাকবে যেটা বাংলাদেশে ডেফিনেটলি কি প্লেয়ার কাজ থেকে কেউ ভুলবে না যেটা আমেরিকান কি আছে বাংলাদেশ। I'm very glad to see the young generation of our artist group. I'm waiting for that group, but just now they are in gallery. So now I'm feeling this batting from India. Then we have, I'm an artist, with us, I'm not trainer, but I'm trying to charm to wear it. এবং আমাদের দেশের আর্টটাকে আমরা চাই যে নতুন নতুন আঙ্গিকে নতুন নতুন শিল্পীরা আসুক, তারা দেশের প্রেজেন্ট করুক এবং বাইরের জগৎ
ওয়েবসাইট যেতে পারছি না, যারা কাজ করছে তারা আমাদের থেকে বেশি। ধন্যবাদ। It is now my great honor to invite our chief guest, Professor Emeritus Rafiqul Nabi, sir, one of the most respected names in our artistic area. সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন শিল্পীদের এবং বিশেষ করে অভিনন্দন ধন্যবাদ কয়েকদিন আগে আপনার ইংলিশ কয়েকদিন আগে আমার কাছে হঠাৎ একটা টেলিফোন আসলো, তো বললো যে আমার নাম সামিনা, আপনি আমাকে এইভাবে ইমেল করে মনে হয় না, বাবা কে আপনাদের একটা বয়সী কেউ একটা, তারপর যে নামটা বললো সেই নামটা শুনে আমি তাৎক্ষণিকভাবে কী বলবো যে এই শব্দটি বোধহয় বেশি প্রযোজ্য। ডক্টর জোহর বন্ধুয়া বলে যে ডক্টর জোহর শহীদ, তারপর তো এমনিতে তো আমি ইদানিং একটু অ্যাভয়েড করার চেষ্টা করি এইখানে নিষেধ করার কোনো সুযোগই বিকজ আমাদের আমাদের সময় তার কন্যা এখানে নিষেধ করে কী করে এখানে আসবে গ্যালারি। আসলে আমি হঠাৎ ইদানিংকালে দেখতে পাচ্ছি অনেকেই গ্যালারিতে মনোযোগ দিচ্ছে বানাবার জন্য। এটা একটা কী বলবো যে এখন শুনলে মনে হয় এটা একটা নতুন প্র্যাকটিস শুরু হয়েছে, কিন্তু দেশ আর্ট গ্যালারি এইটার একটা ইতিহাস আছে। আমাদের 60 দশকে যখন সব কিছু একটু ফ্লারিশ করছে, সেই সময় ইন্ডিতে জায়গাটা গোল, সেইখানে কয়েকটি নানা ধরনের দোকান সেইখানে দেশ আর্ট গ্যালারি, তারপরে জিরাজ আর্ট গ্যালারি, তারপরে টিভলি আর্ট গ্যালারি, এইগুলো এইখানে এইটা অনেক। আর ছিল পশ্চিম পাকিস্তানের ইসলামাবাদে, ওইখানে আমি এইখানে এইগুলোতে আমাদের ছবি নেওয়া দেওয়া গ্যালারি এবং আর্ট এই দুটো সত্য রয়েছে। গ্যালারি হলে আমরা জানি যে একটা বিশাল আয়োজনের ব্যাপার থাকবে এবং অনেক কর্মকাণ্ড। এসব আর্ট গ্যালারি আসলে শুরু হয়েছিল এটা আর্ট শপের সেখান থেকে তখনই গ্যালারি লুক নিয়ে যে গ্যালারি হয় সেইটা রোড নম্বর 2 আমাদের ধানমন্দির আর্টস অ্যান্ড সায়েন্স তারা করছিলেন একটা বড় আয়োজন। সেইখান থেকে আমরা এই হাতে হাতে পাওয়া সেইখান থেকে আমরা হাতে হাতে করে এই এত দূরে আসি। এখন গ্যালারি মধ্যে একটা পপুলার দিক তৈরি গ্যালারি সাথে ফাইনাল ডে আমি
সেটা তো হবেই অভাবনীয়, কিন্তু ইতিমধ্যে এই যে গ্যালারি, এই ছবি আঁকা, এই আঁকাআঁকি, এখানে সব কিন্তু আমার ভালো লাগলো যে নট এই যে শুধু যে আমাদের শিক্ষিত বলবো না, কিন্তু এই আর্টিস্টিক আমরা লেখাপড়া শিখি এগুলো এটাই না অ্যামেচার। মহিলা বললেন যে আপনার অ্যামেচার না, মানে আমরা সঠিক তাদের ছবি আছে এবং তারা কিন্তু নিবেদিত, যারা সশিক্ষিত তারা কিন্তু নিবেদিত, তাদেরও ছবি কিন্তু আমারও আরো অনেক খুব ভালো লাগে। সারা পৃথিবীতে তো বহু আমরা যদি ওইভাবে চিন্তা করি তাহলে তো আগে তো আর্টিকেল ছিল না, আগে ইউনিভার্সিটি ছিল না, সেই বাস চলে যায় রেল ছাড়া, তারও যারাই কাজ করেছে নিজের প্রতিভা থেকে। আমরা সবাই আমরাও দাবি করি যে আমরাও প্রতিভা মধ্যে আছি, আমরা এদিকে আসবো কেন? সেই প্রতিভার সাথে লেখাপড়াটা আমরা যুক্ত করে একটু এনলাইটেন করি। তো আমি এইখানে বলতে বলি আমি জাস্ট বলি বা সশিক্ষিত বলি তাদের জন্য করতেই হবে। তো এই যে গ্যাদারিং, আমি গ্যাদারিং দেখেই বুঝতে পারি যে সামিনা সাকসেসফুল এই এইভাবে যদি হয় তার ভালো, স্পেসটা সুন্দর, জায়গাটা সুন্দর, কর্নার প্লট সব কিছু মিলিয়ে ভেরি গুড গ্যালারি। আমার মনে হয় আমাদের শিল্পীদের জন্য এটা একটা পাওয়া হবে, প্রাপ্তি। তো আমাদের শিল্পীরা তো গ্যালারি হলে তো দোয়া করি, কেননা তাদের উপর একটা আত্মীয়তা হয়ে যায় আমাদের শিল্পীদের সাথে, গ্যালারি ওনারদের সাথে, গ্যালারি প্রণয়শাসের সাথে, আমাদের এই যে এখানে যারা প্রণয়শাস আছে তাদের সাথে গ্যালারি সব কিছু মিলিয়ে একটা ছোটখাটো অবস্থা হবে। এইটাই আসলে আমরাও চাই, আমরাও যেমন করি আসা যাওয়া হবে, শিল্পীরা আসতে যাবে, কিন্তু এইটাই যেন শেষ এক্সিবিশন না হয়ে যাবে। এটার পরে এখন তো যে রঞ্জিত বললেন বোধহয় যে অনেক ছবি তো চটচটে কী করা যায় না, তো এটা তো স্বাভাবিক। এই আজকের উদ্বোধনী অনুষ্ঠানের জন্যে, উদ্বোধনী ঘটনার জন্য যে কালেকশন, এটা করতেই হবে। সব শিল্পী হলে আরও ভালো, কিন্তু পরবর্তীতে স্পেস বুঝে তখন অন্যরকম আরো। কারণ আমার মনে হলো সুন্দরের যে এক্সিবিশন, গ্যালারি, সব কিছু সেই সাথে সামিনার
আসসালামু আলাইকুম। কিছু কথা জিজ্ঞেস করার ছিল। নতুন আর্টিস্ট রয়েছে, তাদের যে আর্ট ফর্মগুলো রয়েছে সেগুলো যেমন আমরা সবাই আগের যারা আর্টিস্ট রয়েছেন তাদেরকে ফলো করি, তো সেই ক্ষেত্রে তাদের নিজেদের চিন্তা শক্তিকে কীভাবে কাজে লাগিয়ে নতুনভাবে কাজ করা যায় সেই নিয়ে যদি কিছু বলতেন আপনি। না, এখন তো এই যে আমরা বলি না যে গ্লোবাল, তো এখন তো আর আমরা একই জায়গায় একেবারে একটা ঘরের মধ্যে নাই। পুরো ব্যাপারটা সারা বিশ্বে কোথায় কি হচ্ছে সেটা জানি, আমাদের এখানে কি হচ্ছে তারাও জানে। তো এইটা একটা এই বিশ্বায়নের সময়ে সবচেয়ে বড় যারা বোদ্ধা স্টাডি করতে পারে সারা পৃথিবীকে তারা হলো তারুণ্য যারা তরুণ শিল্পী যারা, তাদের স্টাডিটা বেশি হয়। তারা অহরহ জানতে পারছে কোথায় কী হচ্ছে, কম্পিউটারে চলে আসতেছে, এখন তো এআই এর যুগ, তাতে করে আরোই হয়ে গেছে। এইটা তো আমরা অতটা প্র্যাকটিসে রাখতে পারি না, কিন্তু তরুণরা রাখে। সেই কারণে তাদের কিন্তু একটা স্টাডি হলো নিজেদের সমাজ সংসার, নিজেদের দেশ, এইখান থেকে। আর একটা হলো যে বাইরেরটা তারা জানতে পারে। দুইটা মার্চ করে তারপরে তারা নিজেদেরকে তৈরি করছে। সো দে হ্যাভ দেয়ার ওন আইডিয়াস, ওন ট্যালেন্ট, সব কিছু। এইভাবে তরুণরা একটা ভালো জায়গা। তো ওরা আমাদেরকে ফলো করার তো কোনো কারণ নাই, ওরা চেষ্টাও করে না, মানে নিজেদের মতন করে এগোচ্ছে এবং তারা অ্যাকসেপ্টেড বাই এই যে বিভিন্ন দেশের যেসব যা আর্ট পোটেনশিয়ালসের ব্যাপারগুলো আছে সেইখানে আমাদের শিল্পীরা অ্যাকসেপ্টেড। তার মানে হলো যে ভালো কাজ করছে। আর স্যার আমার প্রশ্ন ছিল যে ট্রাভেল আর্টের সাথে কতটা মানে প্রয়োজন ট্রাভেল আর্টের জন্য? ট্রাভেল তো এমনি সারাদিনই কিন্তু তরুণরা ট্রাভেল করে কম্পিউটারে। জি অবশ্যই। হ্যাঁ, আর এমনি যদি একেবারে শারীরিকভাবে ট্রাভেল করে ভালো তো। একটা নতুন দেশ যখন যে দেশে যাবে, যে একবার নিজের দেশেই পুরোটা তো ঘোরা হয় না, সেগুলো যদি দেখে এনরিচ হয় ভিতরের সমস্ত ফিলিংগুলো। এটাই। আপনার এটা কত নম্বর প্রদর্শনী? প্রদর্শনী এর আগেও বেশ কিছু করা হয়েছে, সেভাবে কাউন্ট করে রাখা হয়নি কত নম্বর প্রদর্শনী। তবে এটা আমার প্রথম প্রদর্শনী যেখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং বাংলাদেশের যারা বরেণ্য শিল্পী সকলের সাথে যে একসাথে পার্টিসিপেট করা, এটা আমার ফার্স্ট টাইম। এবং এটা আমার জন্য খুবই আনন্দিত। আমি চারুকলা থেকে মাস্টার শেষ করব প্রায়, তো এইরকম একটা ছাত্র জীবনের শেষ অবস্থায় এসে এরকম আসলে কিংবদন্তি শিল্পীদের সাথে এক্সিবিশন করার সুযোগ পাওয়ার জন্য আমি আসলে খুবই আনন্দিত এবং দেশ গ্যালারির কাছে কৃতজ্ঞ। আপনার পেন্টিংয়ের আজকে যে পেন্টিংটা আপনি করেছেন সেটার আমাদের ব্যাক যে স্টোরিটা সেই সম্পর্কে কিছু বলেন। এটার ব্যাক স্টোরি মেইনলি এটা গুলিস্তানের যে পুরান ঢাকার ঘোড়া গাড়িগুলো থাকে সেখান থেকে নিয়ে করা। আমি আসলে ঘোড়া ছবি আঁকাটা ছোটো থেকেই ছবি আঁকা হয় ঘোড়া নিয়ে, মানে এটা একটা আলাদা ফ্যাসিনেশন ফ্রম মাই চাইল্ডহুড। এবং সেটা কন্টিনিউয়াসলি আঁকতে আসলে চারুকলায় চলে আসে এবং আসার পরে আসলে চারুকলায় ভর্তি হওয়ার পরে অনেক কিছু বিষয়কে উপজীব্য করে ছবি আঁকা হয়েছে, কিন্তু ঘোড়ার প্রতি আমার আলাদাভাবে একটা ফ্যাসিনেশন থেকে গেছে। আমি যখন ঢাকায় এসেছি, ঢাকায় আসলে ঘোড়াগুলো দেখতে পাওয়া যায় গুলিস্তান কেন্দ্রিক বা পুরান ঢাকা কেন্দ্রিক, যেটা একটা ঐতিহ্যবাহী গল্পও আছে, আবার এটা এখন একভাবে আমাদেরকে দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধারণা করছে। এবং সেই জায়গা থেকে আসলে জায়গাটা যেহেতু খুবই ক্লামজি এবং একটা ব্যবসায়িক জায়গা যেখানে অনেক ভিড় এবং যানবাহন, সেই জায়গার মধ্যে আসলে ঘোড়া গাড়ি এটাকে কীভাবে এটা অন্যরকম একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে। এবং সেইখানেই আমি আসলে একদম ফটোগ্রাফি করতে যাই। আমি মাঝে মধ্যে সেখানে ড্রয়িং করতে যেতাম সরাসরি ঘোড়া আস্তাবল এবং ওই ঘোড়া গাড়ির ওখানে। তো একদিন ফটোগ্রাফি করতে গিয়ে হুট করে দুটা ঘোড়া গাড়ির একসাথে একটা সংঘর্ষ হয়ে ঘোড়াগুলো জাস্ট জাম্প করে ওঠে এবং সে সময় আমার আসলে ফটোগ্রাফি ক্লিকটা আমার অ্যাক্সিডেন্টলি হয়ে যায় আমি মনে করি। এবং আফটার দ্যাট আমার কাছে তখন ছবিটা দেখে খুব ইন্টারেস্টিং মনে হয় এবং তারপরে এটা আঁকা। তো এবং এরপরে আমি বেশ এটা টমটম যেটাকে বলা হয় আর কি আমাদের দেশীয় ভাষায়, সেটা নিয়ে বেশ কিছু কাজ করা হয়েছে। সেই সিরিজের মধ্যে এটা একটা কাজ আর কি। থ্যাংক ইউ আপনাকে, আর আপনার নতুন পথ চলার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আমরা আজকে দেশ গ্যালারি আর্ট এক্সিবিশনে রয়েছি। আজকে আমরা এখানে কথা বলবো তরুণ শিল্পী সিরাজুল মনিরের সাথে।
কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার তো আজকে একটা মানে ছবি এক্সিবিশনে এসেছে, কেমন লাগছে? ভালো লাগছে। এক্সিবিশনে আমার একটাই কাজ এসেছে, বাট হচ্ছে এই কাজটা আমার অনেক পছন্দের। আর এই কনসেপ্টটা হচ্ছে আমি পুরান ঢাকা নিয়ে করেছি। বেসিকলি আমি যখন ঢাকায় মুভ করলাম তখন আমি পুরান ঢাকায় প্রচুর যেতাম আর কি। তো আমি দেখতাম রাস্তায় এত ডাস্ট ছিল, মানে এত ময়লা, এরপরেও ওখানকার কালচার এত রিচ, মানুষগুলো এত কালারফুল, অ্যান্ড ওরা এত সুন্দর সুন্দর জিনিস বানায়, এই জিনিসগুলো আমাকে এত টানতো। সো মানে আমার যে এত জ্যাম ঠেলে আমি ওখানে যেতাম, এগুলো আমার কাছে ম্যাটার করতো না, আমি বারবার যাই। সো আমার মনে হলো যেহেতু একটা এক্সিবিশন, এটা বাংলাদেশ নিয়ে কিছু করতে বলেছিল ওরা, থিমটা ছিল বাংলাদেশ। সো আই থট যে তাহলে আমি এই কালচারটাকেই তুলে ধরি, অ্যান্ড এরপর আমি পুরান ঢাকা নিয়ে কাজ করেছি। অ্যান্ড আপনি দেখতে পারবেন যে এটা রিয়েলিস্টিক না, মানে এটা ডিফর্ম করে করেছি আমি, নট রিয়েলিস্টিক বাট এই ফিগারগুলো একটু ডিফর্ম করে করেছি, অ্যান্ড অনেক কালার ইউজ করেছি, অ্যান্ড ইউ ক্যান সি যে হাউ মাচ কালারফুল আই অ্যাম। সো এটা আমার ছবিতে দেখা যাচ্ছে। আপনার পেন্টিংটা অনেক দারুণ হয়েছে, আর আপনার নতুন পথ চলার জন্য আপনাকে অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেকক্ষণ দেখছিলাম, আপনি সবগুলো ছবি খুবই ক্লোজভাবে ডিটেলস সহকারে দেখছিলেন। আপনার কেমন লাগছে এখানে এক্সিবিশন দেখে? ছবি আঁকানো দেখতে এবং ছবির শিল্পীরা যখন হাত দিয়ে একটা জিনিস তৈরি করে সেটা আমাকে সবসময় আকৃষ্ট করে। এটা ছোটোবেলার থেকেই, আমি বড় হয়েছি চোখে ভাসতেছে আমার মা সূচে কাজ করে দেয়ালে ঝুলায় রাখতো সেই ছবি, যেমন আঙ্গুর ফল টক, সেই ছবিটা আমি ভুলতে পারি না। সূচে কাজ, আঙ্গুর ফল ঝুলে আছে, নিচে একটা শ্রীগাল তাকায় আছে, পাবে না তো, নিচে লেখা আছে আঙ্গুর ফল টক। তো সেটা আমার মধ্যে শিল্পীর যেই তৈরি করছে। আমার ছেলে মেয়েদের সবার প্রথম ছবি আমি কালেকশন করছি, আমি প্রথম সংগ্রাহক ওদের। সেই ছবি আমি কালেকশন করে ব্যাগ বোঝাই করে করে রাখছি প্রথম ছবির থেকে আজ পর্যন্ত। তা আমি খুবই সুখী, আমি আসছি খুবই আগ্রহ নিয়ে যে উপমার ছবি আঁকছে, এটা ভাবতে আমার অনেক ভালো লাগছে। সে একজন শিল্পী, তার প্রথম এটা প্রকাশ্যে, সেটাতে আসতে পেরে আমি খুব খুশি। ছবি যেটাই হোক, ছবির মধ্যে আন্তরিকতা থাকলে সেটা আমাকে আকৃষ্ট করে। এমনকি ছবি আঁকানোর চেষ্টা করে যখন কেউ, সেটা সাধারণ ছবি হলেও মানুষের এই চেষ্টা আমার কাছে অসাধারণ। আমি খুবই সুখী যে উপমা এটার সাথে জড়িয়ে আছে। আমি চাইবো সে সত্যি এই শিল্পকলাকে গভীরভাবে অনুভব করুক, সে তার অন্তরে এটাকে ধারণ করুক এবং সে সত্যিকারের শিল্পী হয়ে উঠুক। শিল্পী মানে মহান মানুষ। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের প্রথম, তখন বাংলাদেশই হয়নি, 1969-এ আমাদের একটা দেশ আর্ট গ্যালারি ছিল। ওটা উদ্যোক্তা ছিলেন আমার খালু ইউসুফ সাইদ। তো মঈনুদ্দিন খালেদ কিন্তু একটা সুন্দর আর্টিকেল আমাদের ব্রোশরে দিয়েছেন, ওটাতে খুব একটা সুন্দর একটা ইতিহাস লেখা আছে। এবং আমি বলবো যে আমাদের ওয়েবসাইট deshartgallery.org, এখানে আমাদের মিশন, ভিশন, আমাদের ইতিহাস, আমাদের অ্যাসপিরেশন, আমাদের টিমকে, আমরা যদিও হাসান ভাই ছাড়া কেউই আমরা আর্ট ইন্ডাস্ট্রি বা আর্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। আমি নিজেও একজন টেলিকম ওয়ার্ল্ডে ছিলাম, বাইরে থাকি আমি। তো আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে ছোটোবেলায় আর্ট গ্যালারিটা ডিউরিং এ ভেরি ডিফিকাল্ট টাইম আমার লাইফে একটা সেভিয়ার, একটা স্যাংচুয়ারি ছিল। তো এটা আমাকে ইন্সপায়ার করছে টু বিকাম হু আই অ্যাম। এটা আমাকে শেপ করছে যেভাবে আমি আমার লাইফকে দেখি, আমার বাচ্চাদের যেভাবে আমি রেজ করছি। তো সেই জন্য আমার একটা স্বপ্ন ছিল যে আমি একদিন একটা গ্যালারি খুলতে পারলে ইটস আরেকটা সোল বা আরেকটা পার্সন, এনি পার্সন যদি এটা দেখে ইন্সপায়ার্ড হয় বা একটা লাইফে ইমোশনাল ক্লোজার আসে, তাদের ডিফিকাল্ট টাইমে এটা তাদের সাথী হয়, তাহলে এই গ্যালারির সার্থকতা অনেকখানি।
এটা ট্রু, আমাদেরকে এটা নন প্রফিট, আমাদের একটা প্র্যাকটিক্যালিটি আছে যে আমাদেরকে তো সারভাইভ করতে হবে। আমি নিজে চাকরি করে এদেশে কেউ বড়লোক নয়, তো সুতরাং আর বিদেশে তো থেকে এটা একটা লিমিটেড ইনকাম সোর্সের মধ্যে আমরা থাকি। তবে আমার টিম খুব ইয়াং, খুবই ইন্সপায়ার্ড, খুবই হার্ড ওয়ার্কিং, খুবই এনার্জেটিক। গত 17 মাস ধরে ফ্রম কনস্ট্রাকশন টু এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে গেছে। আমি মাঝে মাঝে রাতেবেলা ভাবি যে ওরা আমাকে বিশ্বাস করলো, মানে আমার একটা স্বপ্ন, আমার একটা অ্যাসপিরেশন, আমার একটা চাওয়া, কিন্তু মানে ওরা কিভাবে আমাকে বিশ্বাস করলো যে এটা করব। কিন্তু আসলে জীবনে আমার মনে হয় সবারই একটা স্বপ্ন দেখার, কিছু করার, নতুন কিছু করার বা নিজের কিছু করার একটা অ্যাসপিরেশন থেকে যায়। এটা আমরা হয়তো সেই সুযোগটা দেই না, এবং আমার জীবনে যখন সুযোগটা এসছে আমি তখন হাত ছাড়িনি। আমি বলেছি যে না, এইটা করতে হবে আমাকে। তো সেখান থেকে এই দেশ আর্ট গ্যালারি, ইতিহাস তো আছেই, ইতিহাস এখনও ইনশাল্লাহ। আজকে শুনলা যে আমাদের যত মহামান্য অতিথিরা এসেছিলেন তাদের মুখে শুনলাম, আমি তো নিজেও একটু ইমোশনাল হয়ে পড়লাম, কারণ আমি ভাবতাম এই দেশ আর্ট গ্যালারির কথা হয়তো শুধু আমারই মনে আছে, সবাই হয়তো ভুলে গেছে, কিন্তু ওনাদের কথা শুনে আমিও একটু ইমোশনাল হয়ে পড়লাম যে না, ওনাদের অনেক সুন্দর স্মৃতিচারণ আছে, অনেক অভিজ্ঞতা আছে, এটার ইম্প্যাক্ট ডেপথ কী ছিল সেই সময়কালীন। তো হয়তো লেখালেখি হবে, হয়তো আমার খালু ইউসুফ সাইদ, আমার খালা হামিদা খাতুনকে মানুষ মনে করবে যে ওই সময় অনেক প্রতিকূলের মধ্যে ওনারা এই আর্ট গ্যালারিটা খুলেছিলেন। কারোরই তো আমাদের সেই সময় যুদ্ধের সময় তো এই বুকে সাহসটা রাখা যে আমরা এরকম একটা কিছু করব, তখন তো খুব ডিফিকাল্ট ছিল, আর আমাদের ফ্যামিলি তো ট্র্যাজেডি ছিল। তো যার জন্য আমি মনে করি যে তখন যখন তারা পারছেন, তো এখন কেন আমরা পারবো না? এটা সবার জন্য প্রযোজ্য। আপনার ফিউচার ইনিশিয়েটিভ কি হবে দেশ আর্ট গ্যালারি নিয়ে? আমাদের আসলে অনেক প্রোগ্রাম আছে, যেটা আমাদের ওয়েবসাইটে আমরা চেষ্টা করছি ক্যাপচার করার, আরও হবে, কারণ আমরা এই পর্যন্ত আসাটাই এটা তো একটা কি বলবো, একটা লার্নিং কার্ভ আমাদের জন্য। আমরা তো নতুন, নাইভ আসলে। আমাদের যারা মুরব্বী আছেন এই শিল্পকর্মের জড়িত এই সোসাইটিতে, ওনাদের গাইডেন্স অ্যাডভাইস আমাদেরকে অনেকখানি শেপ করবে যে আমাদের যে ফ্রেমওয়ার্ক, যেটা আমাদের ভিশনের যে ফ্রেমওয়ার্কটা, এটা আমরা কেমনে বাস্তবায়িত করব, কিভাবে করব, কোনভাবে করলে ভালো হবে, লনজিভিটি থাকবে বা ম্যাক্সিমাম ইম্প্যাক্ট হবে সোসাইটিতে, সেটার জন্য আমি আশাবাদী যে ওনারা আমাদেরকে সেইভাবে গাইড করবেন। এবং আমি এখনও বলবো আমার মনে অনেক স্বপ্ন, ইনশাল্লাহ সব যদি ঠিক থাকে, আল্লাহ যদি সেই তৌফিক দেয়, আমরা করতে পারবো। আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন ছিল, আমি যখন গ্যালারিটার আর্টগুলো দেখছিলাম সেখানে আমি দেখতে পেলাম যে সিনিয়র আর্টিস্ট থেকে একদম জুনিয়র আর্টিস্ট যারা মাত্র মাস্টার্স করেছেন, যে এই ব্যাপারটা সিনিয়র অ্যান্ড জুনিয়র আর্টিস্টদেরকে একসাথে একই ছাদের নিচে আনা, সেই প্ল্যানটা কিভাবে হয়েছে? এটা আসলে আমাদের গ্যালারির প্রথম ইউসুফ সাইদ যখন খুলেছিলেন দেশ আর্ট গ্যালারি, তখন কিন্তু অনেক নবীন আর্টিস্ট তখনকার সময়, এখন তো ওনারা অনেক সিনিয়র, ওনাদের ফার্স্ট সোলো আর্ট গ্যালারি হয়েছিল, যেমন স্বপন চৌধুরী, তারপর শাহেদ কবির, এনাদের সোলো আর্ট গ্যালারি তখন আমার এই দেশ আর্ট গ্যালারিতে হয়েছিল। আর আমি সবসময় চিন্তা করতাম যে সবার আর্ট এমন একটা জিনিসটা সবার, আমরা দেশে সেইভাবে প্রমোট করি না আর্ট কালচারটাকে, যার জন্য এটাকে একটা প্রপার প্রফেশন হিসাবে বেশিরভাগই ট্যালেন্ট বিলুপ্ত হয়ে যায়, কারণ তারা আর সুযোগ পায় না, কারণ জীবনের তাগিদ আছে, তো প্রয়োজন আছে। আপনি তো মানে আর্থিকভাবে নিজেকে চালানোর সেই সুযোগটা না দিলে তো আপনি এটাকে কালটিভেট করা যায় না।
তো আমি সেই সময় ভাবলাম যে না, এই নন প্রফিটটার একটা মেজর ফোকাস হবে। আমরা অ্যাকচুয়ালি একটা 3টা ক্যাটাগরি করে এই প্রথম এক্সিবিশনটা করেছি। অবভিয়াসলি এটা প্রথম এক্সিবিশন, আমাদের অনেক বেশি পরিচিতি আর্ট ওয়ার্ল্ডের সাথে হওয়ার জন্য, কারণ আমি এত বছর বাইরে, আমার টিম নবীন, তা আমাদের সাথে কারোতে পরিচিত নাই। সবাই আমাকে চেক করে আপনি কে, বলছি আমি কেউ না, আমি আসলে খুব সামান্য একজন মানুষ। তো ওনাদের সাথে পরিচিত হয়তো আমাদের জন্য একটা বিশাল ভাগ্যের ব্যাপার। তো সেই জন্য ওনাদের কাছে মোটামুটি হাত পা ধরেই বললাম যে আপনাদের কিছু ছবি দেন আমাদেরকে এবং আমাদের সাথে দোয়া রাখবেন। তো যাই হোক, ওনারা যে আমাদের প্রথম আর্ট গ্যালারিকে মনে রেখেছেন এবং এত সুন্দরভাবে মনে রেখেছেন, এত সিগনিফিকেন্সটা এইভাবে ওনারা পোর্ট্রেট করলেন, মানে আমরাই একটু মানে একটু কীভাবে বোঝাবো তোমাকে, এই কথাটাই তো আমার মনে আসতেছে না, অভিভূত যাকে বলে, তাই না? তো একটু বাংলার ডিলেড রিয়াকশন, তো ওইটাতে আমি বলতেছি যে এই গ্যালারিটা আমি চাই যে সবাই যেন নিজের মতো করে এসে এটাকে এনজয় করতে পারে, কারণ আর্ট এমন একটা জিনিস, এটা কথা বলে এবং যার সাথে কীভাবে পরিশুদ্ধ, হ্যাঁ, কারণ তোমার অনুভূতিটা এক একজনের এক এক রকম হবে, কিন্তু কিছু সময় তুমি আর্টের সাথে কাটিয়ে যাও, তোমার মন ভালো হয়ে যাবে। তো যেন মন ভালো করতেই সবাই আসে, এটাও আমাদের অনেক পাওয়া। আমি শেষ প্রশ্ন বলো, আরেকটি প্রশ্ন করছি, সেটা হচ্ছে আমাদের মানে আমাদের ঢাকা কিংবা আমাদের বাংলাদেশকে যদি বলি, সেখানে ফিমেল একজন হচ্ছে গ্যালারি পরিচালনা করছে, সেটা খুবই দেখা যায় না। সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে আপনি কোনো প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন? না, আমি নিজে প্রফেশনাল, আমি এটুকু বলতে পারবো যে আমার কোনো সময় আমার মাথাতেই আসে না যে আমি মেয়ে বলে এটা কোনো ডিফারেন্স হবে, কারণ আমি কোনো দিন এটাকে মানে আমার মনে হয় হ্যাঁ নিশ্চয়ই সমাজের একটা প্রতিকূলতা, ফ্যামিলি একটা প্রতিকূলতা থাকে। আমার ফ্যামিলি তো ভীষণ, যদিও হ্যাঁ খুবই লিবারাল মাইন্ডেড, আমাকে বড় করছে, আমি কিন্তু বিয়ের আগে বিদেশে পড়তে গেছি, যেটা তখনকার সময় একটু রেয়ার ছিল, কিন্তু এটা নিয়ে কখনো মানে আমার ইচ্ছা, আমার স্বপ্ন, আমার এবিলিটির উপরে আমার ফ্যামিলির অগাধ বিশ্বাস, এবং এটাই আমাকে নিয়ে গেছে অনেক দূর, যতটুকু আসছি। আপনাকে অনেক শুভকামনা, আপনার পথ চলায় আপনাকে আমরা আরও এগিয়ে যেতে দেখতে চাই। ধন্যবাদ সো মাচ, তোমরা আসার জন্য, গ্যালারি দেখার জন্য, বারবার আসবে নিশ্চয়ই। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে আমাদের জায়ানন্দিনীর সাথে থাকার জন্য।